Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে বাড়ি ফেরার পর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল। বিশেষ করে কঠিন সময়ে মোহামেডান ট্রেনার ডালিম ও কেপিজে হাসপাতালের ডাক্তার মনিরুজ্জামান মারুফের কার্যকরী পদক্ষেপের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ওপেনার। গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। জীবন মৃত্যুর লড়াই জয় করে ফিরেছেন তামিম। কেপিজে হাসপাতাল ও এভারকেয়ারের চিকিৎসা নিয়ে তামিম এখন নিজ বাড়িতে ফিরে গত কয়েকদিনের ঘটনা পরিক্রমা মনে করা আর জানার চেষ্টা করেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তামিম ধন্যবাদ জানিয়েছেন মহান আল্লাহকে। ভালোবাসায় সিক্ত হয় ভক্তদের ধন্যবাদ দিতেও ভোলেননি তামিম। লম্বা এক স্ট্যাটাসে ছিল অনেকের প্রতি কৃতজ্ঞতা। বিকেএসপির চিকিৎসক, ম্যাচ রেফারি দেবব্রত পাল, অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার অবদানের কথা স্মরণ করেছেন তামিম। তবে তামিমের হৃদস্পন্দন যখন বন্ধ, সে অবস্থায় ক্রমাগত সিপিআর দিয়ে তামিমকে বাঁচিয়ে রাখার কাজটি করেছিলেন ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। তামিম কোনো কথা বলতেছে না, তারপর আমি তার পালস দেখি, নেকের পালস দেখি যে কোনো ধরনের সাড়া নাই। যখন ব্রিদিং নিচ্ছে না তখন ফিল হলো যে না, সে ম্যাসিভ হার্ট অ্যাটাক করছে। তখন আমি কোনো কিছু চিন্তা করিনি, তখনই আমি ডাইরেক্ট আপনার সিপিআর দেওয়া শুরু করি। যখন 4-5টা রাউন্ড দেওয়ার পরে আমি হুট করে একটা বড় একটা ঢেকুর মারছে। তখন আমি ওর মুখের দিকে তাকাচ্ছিলাম, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং সে ব্রিদিং নেওয়ার জন্য ট্রাই করতেছিল, কিন্তু দাঁতটা আটকে গিয়েছিল। তখন সাথে সাথে আমি তাকে মাউথ ব্রিদিং করি আবার। ডালিমের সিপিআর দেবার পর তামিমকে আনা হয় কেপিজে হাসপাতালে। এরপর হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মারুফের দক্ষতায় হার্ট অ্যাটাকের ধাক্কা কাটিয়ে ওঠেন তামিম। পোস্টে ট্রেনার ডালিম আর ডাক্তার মারুফের ছবি দিয়ে তাদের বিশেষ ধন্যবাদ দিয়েছেন তামিম। পোস্টে তামিম স্মরণ করেছেন মোহামেডানের সাপোর্ট স্টাফ ওয়াসিমকেও। তবে 331 শব্দের পোস্টে কোথাও এভারকেয়ার হাসপাতাল বা তাদের চিকিৎসকদের কথা উল্লেখ করেননি তামিম ইকবাল খান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন তামিম ইকবাল। তার উত্তর সুস্থতা আমরা কামনা করছি। একই সাথে প্রত্যাশা থাকবে খুব শীঘ্রই তিনি খেলার মাঠে ফিরে আসবেন। তামিম ইকবালের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। চলে যাচ্ছি পরবর্তী আপডেটে। মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 73 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের দেয়া 345 রানের টার্গেট তাড়া করতে নেমে 271 রানে অল আউট হয় পাকিস্তান। নেপিয়ারে আগে ব্যাটিং করতে নেমে 50 রানে 3 উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু মার্ক চ্যাপম্যান আর ড্যারেল মিচেল গড়ে তোলেন প্রতিরোধ। 94 বলে সেঞ্চুরি করেন চ্যাপম্যান, তবে মিচেল ফেরেন 76 রান করে। 6 নম্বরে নেমে তাণ্ডব চালান নিউজিল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় মোহাম্মদ আব্বাস। অভিষেকে দ্রুততম 50 করার রেকর্ড গড়েন তিনি। 24 বলে অর্ধশতক হাঁকানোর পর 52 রানে আউট হন আব্বাস। 9 উইকেটে 344 রান করে নিউজিল্যান্ড বড় স্কোর তাড়া করতে নেমে বাবর আজম 78, সালমান আঘা 58 রানের ইনিংস খেলে আউট হলেও 271 রানে অল আউট হয় পাকিস্তান। পিএসএলে রিশাদ শাহিন আফ্রিদির প্রধান কোচ হলেন রাসেল ডোমিঙ্গো। এর আগে লাহোর কালান্দার্সের দায়িত্বে ছিলেন ড্যারেন গফ, তবে সরে দাঁড়িয়েছেন এই ইংলিশ কোচ। গফের জায়গায় এবার লাহোরের দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এ প্রসঙ্গে ডোমিঙ্গো বলেন, পিএসএলে 2025 মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের অংশ হতে মুখে আছেন তিনি। তৃতীয় শিরোপা জিততেই ডোমিঙ্গোকে দায়িত্ব দিয়েছে লাহোর। আগামী 11 এপ্রিল পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের। প্রথম দিনেই মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে লাহোর। এবারের মৌসুমে তাদের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের রিশাদ হোসেনকে। নেপাল জাতীয় দলের হেড কোচ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। 2 বছরের জন্য সাবেক এই অস্ট্রেলিয়ানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল। স্টুয়ার্ট লর অধীনে 2012 এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এরপর 2016 আর 2024 এই 2 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সাবেক এই অস্ট্রেলিয়ান ছিলেন টাইগারদের ডাগআউটে। তার অধীনেই এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ যুব দল। পরবর্তীতে 2024 টি-20 বিশ্বকাপে ইউএসএ জাতীয় দলের কোচ ছিলেন স্টুয়ার্ট। তার অধীনে বাংলাদেশকে সিরিজে হারিয়েছিল দলটি। পাকিস্তানকে হারিয়েছিল
খেলেছিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেও। নেপালের জার্সিতে লর প্রথম অ্যাসাইনমেন্ট আগামী জুনে। বিশ্বকাপ লিগ 2 ফিক্সচারের অংশ হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে নেপাল। একটু আগেই যেমনটা বলছিলাম, নিউজিল্যান্ডের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাত্র 24 বলে 50 করে ওয়ানডে অভিষেকে সবচেয়ে কম বলে 50 রেকর্ড করেছেন মোহাম্মদ আব্বাস। তার জন্ম লাহোরে। বাবা পাকিস্তান নিউজিল্যান্ড দুই দেশেরই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। এ যেন পাকিস্তানের ছেলের পাকিস্তানের বিপক্ষেই রেকর্ড গড়া। হানিফ মোহাম্মদ, ইমরান খান থেকে শুরু করে ওয়াসিম আকরাম, হালের ইমাদ ওয়াসিম লাহোরের জল হাওয়া গায়ে মেখে ক্রিকেটার হয়েছেন এমন উদাহরণ তো কম নাই। এই লাহোরের বিভিন্ন মাঠে খেলেই বেড়ে উঠেছিলেন পাকিস্তান নিউজিল্যান্ড দুই দেশেই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা আজহার আব্বাস। গল্পটা স্বীকৃত ক্রিকেটে প্রায় 200 উইকেট নেয়া ওয়েলিংটনের সহকারী কোচ আব্বাস সিনিয়রের না, বর্তমানের টক অব দ্য ক্রিকেট তার ছেলে 21 বছর বয়সী মোহাম্মদ আব্বাসের। নিজ জন্মভূমি পাকিস্তানের বিরুদ্ধে 24 বলে 50 করে পাকিস্তানি বংশোদ্ভূত এই অলরাউন্ডার ভেঙেছেন ওয়ানডে ডেবিউতে ক্রুনাল পান্ডিয়ার করা সবচেয়ে কম বলে 50-র রেকর্ড। আব্বাসের জন্ম লাহোরে, বেড়ে ওঠা অকল্যান্ডে। শুরুতে ক্রিকেটই আব্বাসের ধ্যান জ্ঞান ছিল না। 15-16 বছর বয়স পর্যন্ত ফুটবলেও আগ্রহ ছিল। স্কুল আর ডিস্ট্রিক্ট পর্যায়ে ফুটবল খেলেছেনও, কিন্তু 16 বছর বয়সে নিউজিল্যান্ডের বয়সভিত্তিক ক্রিকেট দলে সুযোগ পান। সেই থেকে তিনি পুরোদস্তুর ক্রিকেটার। 2022 অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও খেলার কথা ছিল, তবে কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় সেই টুর্নামেন্ট কিউইরা খেলেইনি। মোহাম্মদ আব্বাস আবার নিউজিল্যান্ডের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা দ্বিতীয় মুসলিম, তালিকার প্রথম জন এজাজ প্যাটেল। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সও আহামরি না, তবে নিউজিল্যান্ডের সবশেষ ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফির সেরা রান সংগ্রাহকের একজন ছিলেন আব্বাস। সাথে স্পিন খেলতে পারার সামর্থ্য এই ডানহাতিকে হেড কোচ গ্যারি স্টিডের নজরে এনেছে। রাচিন রাভিন্দ্রা না থাকায় একজন অলরাউন্ডারের দরকার ছিল। অভিষেকেই কিউইদের যে আব্বাস দুহাত ভরে দেবেন কে জানতো। 4 উইকেটে 249 থেকে শেষ 51 বলে নিউজিল্যান্ড তুলেছে 95 রান, সেটাও আব্বাসের কল্যাণে। 3 ছক্কা 3 চারে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে 26 বলে করেছেন 52 রান। পরে বল হাতেও আলো কেড়েছেন। 7 ওভারে 43 রান খরচে নিয়েছেন 30 রান করা পাকিস্তান ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। পাকিস্তানের যে ভরাডুবি চলছে, সেক্ষেত্রে মোহাম্মদ আব্বাসের এমন একটা ইনিংস আসলেই কার্যকর হতে যাচ্ছে পাকিস্তানের জন্য। চলে যেতে চাই পরবর্তী আপডেটে। সাবিনা সহ আরও 6 ফুটবলারকে ভুটানের নারী লিগে খেলার অনুমতি দিয়েছে বাফুফে। সেই সাথে চলতি বছর বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রবাসী নারী ফুটবলারকে ট্রায়াল নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। পাশাপাশি ঈদের পর শুরু হবে জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প, যেখানে কোচ বিদ্রোহে জড়িত 18 ফুটবলারকে ডাকা হবে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটটা বাংলাদেশের নারীদের মাথায়। টানা 2 বার সাফ জয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে বাঘিনীদের নাম। কদর বাড়তে শুরু করেছে বিদেশি লিগগুলোতেও। তাই তো প্রথমবারের মতো ভুটানের নারী ফুটবল লিগে ডাক পেয়েছেন বাংলাদেশের 7 ফুটবলার। 15 এপ্রিল থেকে শুরু হওয়া ভুটানের এই লিগে আগেই ট্রান্সপোর্ট ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন মাসুরা পারভিন ও রূপনা চাকমা। পারো এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। সাফের সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা। সাগরিকার খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও এই 7 জন ফুটবলারের ভুটান লিগে খেলা নিয়ে নিশ্চিত বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। 7 জন প্লেয়ার ভুটানে খেলতে যাওয়ার সুযোগ পেয়েছে। ফুটবল ফেডারেশন থেকে সর্বাত্মক সহায়তা করা হয়েছে, তাদেরকে একদম অ্যাবসলিউটলি সর্বাত্মক সহায়তা করে তাদের জন্য যেন সেই যাত্রাটা ভালো হয় সে ব্যাপারে আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ প্রফেশনাল জিনিসটা হ্যান্ডেল করেছি। সুতরাং এখানে আসলে কার কী ইস্যু আছে এটা আমার জানা নয়, ফেডারেশনের কোনো ইস্যু নেই, এটা আপনি নিঃসন্দেহে বলতে পারি। যারা ছাড়পত্র লাগছে তাদেরকে ছাড়পত্র দিচ্ছি, যাদের ছাড়পত্র প্রয়োজন নেই তাদেরকে ভুটান এফের সাথে যে ডিসকাশন, যে ফ্যাসিলিটেশন সেটা আমরা করছি। তখন যদি আমরা প্রয়োজন মনে করি এদের মধ্যে কাউকে আমাদের প্রয়োজন আছে কিংবা প্রয়োজন নাই, সেটা যেন আমরা করতে পারি। চলতি বছর নারী দলের শক্তি বাড়াতে আনিকা, জহুরা ও শাইলা সহ 4 প্রবাসী ফুটবলারের ট্রায়ালের ব্যবস্থা করেছে বাফুফে। বিবেচনায় থাকবেন বয়সভিত্তিক কিংবা মূল দল ট্রায়ালে।
চলতি বছর ব্যস্ত শিডিউল রয়েছে নারী ফুটবলে। মায়ানমার, মালয়েশিয়া, জর্ডানের সাথে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। তবে সবকিছু ঠিকঠাক থাকলে অংশ নিবে নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টেও। আমাদের প্রেফারেন্স জর্ডান এবং মালয়েশিয়া। জুনের ফার্স্ট উইক এবং মেয়ের লাস্ট উইকে যে উইন্ডোটা আছে সেটাতে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবোই, ডেফিনেটলি দুটো ফ্রি-ফ্রেন্ডলি খেলবো। এবং যেহেতু মায়ানমারে হচ্ছে, মোস্ট লাইকলি আমরা ফ্লাইটটা ব্যাংককের মাধ্যমে নিব, ভায়া ব্যাংকক। সো আমাদের ওখানেও ইচ্ছা আছে যাওয়ার সময় ব্যাংককের যদি কোনো শক্তিশালী ক্লাব আসে আমরা আরেকটা খেলা খেলতে পারি কিংবা দুটো খেলা খেলতে পারি। আবারও আলোচনায় নারী ফুটবলের বেতন জটিলতা। তবে এই বিষয়টি এতটা গুরুতর নয় বলে জানিয়েছেন বাফুফের এই শীর্ষকর্তা। সমঝোতার মাধ্যমে হওয়ায় অচিরেই সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। উনি তখন বলল যে ওখানে দুটি ইস্যু ছিল, একটা ছিল ওই ব্যাংকিং অ্যাকাউন্টের একটা জটিলতা ছিল, আর আরেকটা যেটা ছিল যে ওদের সাথে কথাই বলা হচ্ছিল। ওরাই নাকি বলেছে যেহেতু আমরা ঈদের পরপরই আসতেছি আমরা এখানে এসে নিব এটা। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি মিউচুয়াল ডিসকাশন। তাদের অ্যাকাউন্টের যে জটিলতা আছে সেটাও আমি ওনাকে বলেছি যে আপনি ঈদের এই যে সপ্তাহটা আছে 5 তারিখ খুলবে বোধহয়, ওই উইকে আই ওয়ান্ট দিস টু বি সেটেলড, এবং আমি বিশ্বাস করি সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। কভেন্ট্রি সিটিকে 3-1 গোলে হারিয়েছে শেফিল্ড। বাংলাদেশের জার্সিতে গত মঙ্গলবার অভিষেক হয় হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর ঢাকা হয়ে ইংল্যান্ডে ফিরে শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন হামজা চৌধুরী। দাপুটে জয়ও পেয়েছে তার দল। শুক্রবার অনুষ্ঠিত এই ম্যাচে 19 মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল পায় শেফিল্ড। গোল করেন ওস্তাভো হামের। এরপর 30 মিনিটে তাইরেসে ক্যাম্পবেল আর 65 মিনিটে শেফিল্ডকে তৃতীয় গোল এনে দেন রুহিয়ান ব্রুস্টার। ম্যাচের ইনজুরি সময়ে 1 গোল শোধ দেয় কভেন্ট্রি। এই জয়ে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে এগিয়ে গেল শেফিল্ড। 39 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হামজার দল। হামজা চৌধুরীর জন্য তো অনেক শুভকামনা থাকবেই নিশ্চয়ই। আবারও যখন বাংলাদেশের ডাক পড়বে তার, তিনি ফিরে আসবেন সুদূর ইংল্যান্ড থেকে। বাংলাদেশে তার অনেক কিছু দেওয়ার রয়েছে, সেই পর্যন্ত কিন্তু আমাদেরও অপেক্ষা করতে হবে। তবে তার আগে এই পর্যায়ে সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। আর্জেন্টিনার বিপক্ষে ছন্নছাড়া পারফরম্যান্সে 4-1 হারের পর বরখাস্ত হয়েছেন কোচ ডরিভাল জুনিয়র। 16 ম্যাচে ডরিভালের অধীনে 7 জয় ও 2 হার দেখেছে সেলেসাওরা। ব্রাজিলের জার্সিতে কেমন ছিল ডরিভাল অধ্যায়, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ব্রাজিল জাতীয় দলের হয়ে শেষ হয়েছে ডরিভাল জুনিয়রের অধ্যায়। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তাকে বরখাস্ত করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ক্যালেন্ডারের পাতায় প্রায় 14 মাস দায়িত্ব পালন করেছেন এই কোচ। এই সময়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় সহ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে বাজে হার। বলাই যায় ডরিভালের জাতীয় দলের অ্যাসাইনমেন্টটা খুব একটা সুখকর ছিল না। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে বেশ সুনাম থাকায় পরবর্তীতে জাতীয় দলের জন্য বেছে নেওয়া হয় দরিভালকে। ফ্ল্যামেঙ্গোর পর সাও পাওলোকে এনে দিয়েছিলেন ঘরোয়া শিরোপা। সেখান থেকেই জাতীয় দলের দুয়ার খুলে যায় দরিভালের সামনে। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে 1-0 গোলের জয় দিয়ে যাত্রা শুরু। এরপর স্পেনকে তাদের মাঠ বার্নাবিউতে 3-3 গোলে রুখে দেয় সেলেসাওরা। দরিভালের অধীনে নতুন করে আশা জাগে ব্রাজিলের। বার্তা দিয়েছিলেন ঘুরে দাঁড়ানো। এরপর অপেক্ষাকৃত খর্বশক্তির দলগুলোর বিপক্ষে জয় পেলেও মাঠে অনেকটাই এলোমেলো ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র আর প্যারাগুয়ের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। সব মিলে দরিভালের অধীনে 16 ম্যাচ খেলেছে ব্রাজিল। তার অধীনে দল 25 গোল দিলেও হজম করেছে 17 গোল। এর মাঝে 7 ম্যাচে জয় আর 7 ম্যাচে হয়েছে ড্র। হারের খাতায় প্যারাগুয়ে ছাড়া আছে সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে 4-1 হতাশাজনক পরাজয়। তাতেই যে বিদায়ের খাতায় নাম তুলেন এই কোচ। 2026 বিশ্বকাপের বাকি প্রায় 1 বছর। তার আগে নতুন কোচের খোঁজে ব্রাজিল ফুটবল ফেডারেশন। প্রতিপক্ষকে হেসে খেলে ধরাশায়ী করা দলটা এখন নিয়মিতই ধুঁকছে যে কোনো প্রতিপক্ষের সামনে। সেই দলকে সফলভাবে তীরে নোঙ্গর করাতে ব্যর্থ দরিভাল জুনিয়র। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।